জীবনের প্রথম আমাদের কলকাতা ভ্রমণ, দুই কলিগের বিয়ে। সে উপলক্ষে আমরা কলকাতাতে যাব। সেটাই আমাদের প্রথম ইন্ডিয়া ট্যুর, যেটা আমাদের বাংলাদেশের সবার ক্ষেত্রে হয়। কলকাতা দিয়ে ইন্ডিয়া ট্যুর শুরু হয় রাতের বেলা। গ্রিন লাইনের সে সময়ের এসি বাসে ঢাকা থেকে বেনাপোল হয়ে আমাদের প্ল্যান ইন্ডিয়া ঢুকবো। আমার সঙ্গে আছেন বিশিষ্ট আমার সঙ্গে ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী একজন, তিনি সহ এই আমরা দুজন আর কি। আমরা রাতের বেলা রওনা হলাম। সেখানে আমরা গিয়ে বেনাপোলে গিয়ে মোটামুটি সকালবেলা বেনাপোলে গিয়ে পৌঁছালাম ঢাকা থেকে। আমার সাথে কৃষি বিজ্ঞানী, যিনি এই মরিচ গাছে কী করে টমেটো ধরাবেন সেটা নিয়ে তখন গবেষণা করতেছিলেন। তার গবেষণার আগেই ইসরায়েল ছোট ছোট টমেটো অলরেডি তৈরি করে ফেলে। তো যাকে এই কৃষি বিজ্ঞানী সাহেব আর আমরা বেনাপোল গিয়ে পৌঁছার পরে ইমিগ্রেশন পার হয়ে আমরা ইন্ডিয়ার ভিতরে, মানে ওই জায়গাটাকে বলে পেট্রোপোল, আমরা সেখানটায় গেলাম। যেহেতু সকালবেলা ভাবলাম যে হোটেলে, এখানকার স্থানীয় যে হোটেলটা, সেখানে নাস্তা পানি খেয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। এবং ঢাকার যে গ্রিন লাইন ভলভো বাস, তারা বলেছিল যে অলমোস্ট সেম বাস পেট্রোপোল থেকে আপনাকে সোজা কলকাতা নিউ মার্কেটে গিয়ে নামিয়ে দেবে। ওকে, আমরা সে অনুযায়ী আমাদের প্ল্যান। তো হোটেলে গিয়ে বসলাম। আমি হাত মুখ ধুয়ে আগে এসে টেবিলে বসে, গরম লাগতেছিল, ছেলেকে বললাম, এই ফ্যানটা ছেড়ে দাও। এখন সেই ছেলে আমাকে বলতেছে, আপনি তো মাত্র হাত আর মুখটা ধুয়ে এলেন, আপনার সঙ্গে যিনি এসছেন উনি তো এখনও বসেননি আপনার সাথে, এখনই ফ্যানটা আমি কেন ছাড়বো বলুন তো? কি কয় এই পোলায়, কি কয় হালায়? মানে একটা রাস্তা পার হলে বাংলাদেশ, ম্যাক্স 3 to 5 মিনিটস ডিস্টেন্স বিটুইন বোথ কান্ট্রিজ। এবং এটার ভিতরে কতটা কালচারাল আমরা শক, যে রাস্তা পার হলে বাংলাদেশের আপনি যদি যে কোনো হোটেলে, সেই হোটেলটার মালিক হোয়াট এভার ইট ইজ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যেই হোক, তার হোটেলটা যদি 24 ঘন্টা খোলা থাকে, ফ্যানটা 24 ঘন্টাই ঘোরে। আর রাস্তার এ পাশে ইন্ডিয়া, কলকাতা, সেখানে সেই ছেলে বলতেছে যে আপনার সঙ্গে তো উনি এখনও হাত মুখ ধুচ্ছেন, কেন আমি ফ্যানটা ছাড়বো বলুন তো? এই প্রথম অভিজ্ঞতা, কালচারাল শক। এরপর আমরা হোটেলে নাস্তা সেরে ফেললাম। নাস্তা সেরে ফেলে গাড়িতে গিয়ে বসলাম। এবং ঢাকায় যে আমাদেরকে বলল যে সিমিলার গাড়ি, আসলে সেটা সত্য না। মানে কালার সেম, গ্রিন লাইন, ব্র্যান্ডিং সেম, কালার সেম, বাট বাসের সাইজটা অনেক ছোট। গাড়িতে গিয়ে বসলাম বাসের ভিতরে। বসার পরে দেন ঢাকায় যেটা হয় না, যে আমাদের প্রথম অভিজ্ঞতা ছিল যে আমাদেরকে ছোট বাসে করে নিয়ে গিয়ে বড় বাসে উঠায়। ঢাকায় যেটা হয়, কল্যাণপুর থেকে নিয়ে গিয়ে গাবতলীতে তাদের টার্মিনালে বড় যে বাসটা ওয়েট করে সেটাতে উঠায়। আমরা সেটাই ভাবলাম, কিন্তু পরে দেখি যে না, এটাই আসল বাস। তো এনিওয়ে, বাস চলা শুরু করলো। সাডেনলি আমার মাথার উপরে একটা ওই যে এসির হোল ছিল, সেটা থেকে ধূপ করে একটা পেপার ঢুকায় দেওয়া ছিল, সেটা খুলে পড়লো। সুপারভাইজারকে ডাকলাম, ভাই এটা কী অবস্থা? ও দাদা, এটাকে আর একটুটা ই করে ঢুকিয়ে দিন, জাস্ট ঢুকিয়ে দিন, দেখবেন যে কাজ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। তো যাক, আমরা যশোর রোড ধরে এগিয়ে চললাম। এই যশোর রোডের কিন্তু একটা ঐতিহাসিক পটভূমি ছিল। 1971 সালে এই রাস্তাটা দিয়ে প্রায় লাখ লাখ মানুষ পায়ে হেঁটে ভারতে শরণার্থী হয়েছিল। আমি সেই একই রাস্তা দিয়ে বাসে চড়ে যাচ্ছি। এটার একটা অন্যরকম অনুভূতি আছে, বা ছিল সেই সময় বলতে হবে। এরপর দুধারে গ্রামীণ পরিবেশ, যশোর রোড। আর যশোর রোডকে নিয়ে অ্যালেন গিন্সবার্গের একটা কবিতা ছিল, মিলিয়নস অফ বেবিস
ওয়াচিং দ্য স্কাইস, এরকম। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটা। আর সেটার বোধহয় আর একটা বাংলা তর্জমা ছিল, শত শত চোখ আকাশটা দেখে, শত শত মানুষের দল, এরকম আর কি। শত শত চোখ আকাশটা দেখে। গাড়ি গিয়ে থামলো কলকাতা নিউ মার্কেটে। তো সেখান থেকে একটা সেই শীর্ষেন্দু, সুনীল, এদের যে বইয়ে অ্যাম্বাসেডার, কি ওদের যে ট্যাক্সি ক্যাবটা, ইয়োলো ট্যাক্সি ক্যাব, অ্যাম্বাসেডার আর কিছু একটা সামথিং নাম ছিল, সেটাতে করে আমরা যাচ্ছি। তো একটা মিষ্টির দোকান দেখে সেখানে থামা হলো, যে প্রথম যাচ্ছি কারো বাড়িতে, মিষ্টি না নিয়ে যাওয়াটা এটা কেমন হয়। তো মিষ্টির দোকানে গিয়ে আমি বললাম যে দাদা, এই যে এই মিষ্টিটা 2 কেজি, এটা 1 কেজি, এটা 1 কেজি আমাকে দেন। তো আরও 4-5 জন কাস্টমার ছিল, তারা সবাই ঘুরে এইভাবে আমার দিকে তাকাচ্ছে। তো আমি আবার ভাবলাম যে এতগুলো লোক ঘুরে পিছনে দেখে কেন, আমিও পিছনে তাকালাম এইভাবে। অ্যান্ড দেন দোকানদার বলতেছে, দাদা আসলে আমরা তো বিয়ের বাড়িতে এতগুলো মিষ্টি করি না দাদা, সবাই আপনাকে দেখছে, আপনি এতগুলো মিষ্টি চাচ্ছেন, তো এই জন্য আপনাকে দেখছে। হ্যাঁ, একটা আমরা নতুন আসছি, বিয়ের বাড়িতে যাচ্ছি, এই কারণেই নেয়া। আর সেখানে দেখি যে একটা মিষ্টির প্যাকেট, তাদের দোকানে একটা মিষ্টি বিক্রি হচ্ছে। আমি আবার বললাম যে আপনাদের কি একটা মিষ্টি বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ দাদা, হরদম হচ্ছে, তো একটা মিষ্টি হরদম হচ্ছে। তো আমি বললাম যে আমাদের দেশে তো একটা মিষ্টি আমরা, মানে আমরা অন্তত 4-5টা মিষ্টি দোকানে গেলে টেস্ট করি। তো কীরকম? বলে হ্যাঁ, যে ধরেন এই যে সাদা মিষ্টি, লাল মিষ্টি, গোলাপজাম, কালো মিষ্টি, একটা একটা করে খেয়ে দেখি যে কোনটার টেস্ট কেমন, দেন আমরা সেটা কিনবো। বলেন কি দাদা, কি বলছেন দাদা? এরপর দেখি যে ওই যে কি কাঁঠাল, 4টা দানা পলিথিন, ছোট ব্যাগে করে, পলিথিনের ব্যাগে করে 4টা কাঁঠালের দানা নিয়ে যাচ্ছে। আর বলতেছে সে যে কাঁঠালের যা দাম দাদা। একজন আবার বলে, কাঁঠাল কিনলেন নাকি? 4টা দানা। সে আর একজন বলতেছে, কাঁঠাল কিনলেন নাকি? আবার যে ভদ্রলোক সেই প্লাস্টিক ব্যাগটা হাতে করে যাচ্ছে, পলিথিনের ব্যাগ, সে বলছে, হ্যাঁ দাদা, যা দাম, কিনবেন আর কী করে বলুন তো? যা দাম হয়েছে না একটা কাঁঠালের, কাঁঠাল কিন্তু একটা সে কেনে নেই, অনলি 4টা দানা। আমার যে 2জন কলিগের বিয়ে, একজন আমাদের জন্য বিশাল বাসা একটা রেডি করে রাখছিল, আমরা প্রায় 10-15 জন যাব, এটা সে জানতো। অ্যান্ড তার প্রিপারেশন ছিল অন্য লেভেলের। এবং তার বাসায় গিয়ে আমরা আবিষ্কার করলাম যে সে টিপু সুলতানের 11তম বংশধর। ওর সঙ্গে আমরা এতদিন কাজ করছি, প্রায় 3-4-5 বছর, সে কখনো মুখ ফুটে বলেনি যে সে টিপু সুলতানের 11তম বংশধর। ওর বাসায় গিয়ে সেটা আমরা বের করলাম। ওর বড় বোন একটা ম্যাগাজিন দেখালো, দ্য এইডস অফ টিপু, এরকম কিছু একটা শিরোনাম ছিল, ইন্ডিয়া টাইমস অর সামথিং এলস। তো সেই দিন ওকে প্রথম আমরা বের করলাম, বুঝলাম যে সে টিপু সুলতানের পূর্বসূরি, এবং সে টিপু সুলতানের 11তম বংশধর, যেটা আমরা, মানে টিপু সুলতানের, আমরা তো ওই সিরিয়ালটা, ইন্ডিয়ান যে সিরিয়ালটা টিভিতে দেখাতো, আমরা সেটা দেখা। তো ওর বিয়ের দিন আমরা একটা কমিউনিটি সেন্টারে বিয়ের প্রোগ্রাম, সেখানটায় আমরা গেলাম। তো আমাদের আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা প্রায় 7-8-9 জন যারা সে সময় বিড়ি খেতাম। যাই হোক, আমি আবার বলে নিই, আমি কিন্তু সিগারেট ছেড়ে দিয়েছি। আপনারা যারা সিগারেট খান, এখনও খাচ্ছেন, তারা ছাড়তে পারেন, এটা খুব মেজর ইস্যু না, আপনি চাইলেই পারবেন। যাই হোক, আমরা প্রায় 7-8-10 জন এরকম সবাই সিগারেট খাচ্ছি ওখানটায়, এই কমিউনিটি সেন্টারের বাইরে দাঁড়িয়ে, সামনে একটা রাস্তা। অ্যান্ড সাডেনলি
ওই যে ওদের যে ট্যাক্সি ক্যাব, ইয়েলো ট্যাক্সি ক্যাবটা, সেটা একটা বাচ্চাকে, মানে সে ব্রেকও করে, অ্যান্ড দেন একটা বাচ্চার সামান্য লাগে মাথায়, মেবি, হ্যাঁ মাথায় হালকা লাগে, বাট অন টাইম সে ব্রেকটা ধরে আর কি। তো আমরা ৮-১০ জন হাতে সিগারেট নিয়ে ছুড়ে ফেলে, এ হাউয়ার পোলা যেমনি, মানে আমাদের ওই যে যে ভাবটা আর কি, এ তুই এটা কী করলি, হে বেটা চুহে যাস না, এমনি গালি গালাস বেরে হাউয়ার পোলা, তোর কানের নিচে এমনি গালি গালাস কইরা ওরে। তো মিন টাইম ওই বাচ্চাটার যে বাবা, সে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে বলতেছে, এ কে কোথায় আজও বলো তো, মানে ওরাও বিয়ের বাড়িতে আসছে। বাচ্চার বাপ বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে, এই তুমি কোথায় বলো, তোর মাথায় একটু জল দিতে হবে তো। নিয়ে বিয়ের বাড়িতে চলে গেল। আমরা তো এই ট্যাক্সি ক্যাবওয়ালারে একদম পারলে পুরা সাইজ করবো আর কি, হাত উঠায়নি, করবো সেরকম একটা ভাব। তো এরকম চলতেছে, এর মধ্যে ট্যাক্সি ক্যাবের যে যাত্রী ছিল সে বের হয়ে এসে বলতেছে, আচ্ছা দাদা একটা কথা বলবেন, আমি না বুঝতে পারছি না। কি বলেন? মানে যার বাচ্চাকে আঘাতটা লেগেছিল উনি কিন্তু চলে গেছেন, আপনারা কারা বলুন তো আমার ট্যাক্সি ক্যাবটাকে আটকে রেখেছেন, আমি না বুঝতে পারছি না। হ্যাঁ আসলেই তো ঘটনা তো ঠিক। হ্যাঁ, আমরা এ ওর মুখের দিকে দেখি, ও ওর মুখের দিকে দেখি, আসলেই তো। তারপর আস্তে করে আমরা যে যার মতো সরে গেলাম। কলকাতায় গিয়ে একটা বিষয় যেটা আমরা বের করলাম সেটা হলো যে মানুষের কথা বলার টোন, মানে কথা বলতে গেলে যে ভয়েসটা আলাদা হয়ে যায়, সেটা একটা বিষয় আবিষ্কার করা গেল কলকাতায় গিয়ে। এই সিনেমা হলে সেই কি বলে, প্রথম যে হোটেলের বেয়ারার ছেলেটা, ওর যে ভয়েস, আপনি এসে আপনারা হাত মুখ ধুয়ে বসুন, মানে তারা কেমন করে কথাটা বলে বাংলাটা, মানে আমরা যেভাবে বলি না ঠিক, এই যে ভাষার যে এইটা। এরপরে আমরা কলকাতায় সিনেমা দেখতে গেলাম, সেই সময় প্রথম অক্ষয় কুমারের সেই ওই যে ভুল ভুলায়া মুভিটা নামছে, ওখানে একটা নবনী সিনেমা হল ছিল, আমরা সিনেমা দেখতে গেলাম। অ্যান্ড সেখানে সিনেমা দেখার সময় আমরা ঢুকতেছি, ওই সময় দেখলাম যে দুটো ছেলে ঝগড়া করতেছে, এবং তাদের ঝগড়ার ভাষাটা হলো এরকম, তুমি আমাকে চেনো, আমি কিন্তু মুকুজ্জ বাড়ির ছেলে। হ্যাঁ, তুমি কিন্তু আমাকে, তুমি তো আমার চেহারাটা চিনে রাখো, আমি মুকুজ্জ বাড়ির ছেলে, আমি কিন্তু জানো জানো বিষয় না। ওই ওই ছেলে আবার বলতেছে, তুইও আমাকে কিন্তু চিনে রাখিস, বুঝেছিস, আমিও কিন্তু অমুকের ছেলে, এই মানে সেই টোনে কথা বলতেছে। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হলো আমাদের সিনেমা শেষ, ওরা দুজন ঝগড়া করতেছে। আমরা বলতেছি কিরে, এতক্ষণে আমাদের হলে তো শালার আমরা পুরো এলাকা, মানে আর্মি পুলিশ বিডের এসে ভরা যাইতো বাঙালি হইলে। তো যাক, এই যে টোনটা, তাদের যে কথা বলার যে ভাষার একটা টোন, এইটা কিন্তু পৃথিবীর সব দেশের, অনেক দেশের মানুষের ভিতরে এই যে কথা বলার, মানে একই ইংলিশ দেখা যাচ্ছে একজন অন্যভাবে বলতেছে, আর একজনের টোন একটু আলাদা। এখানে এসেও দেখলাম যে ইংলিশ বলে নাইজেরিয়ানরা, এই যে বিশেষ করে লেগোস নাইজেরিয়া, এদের ইংলিশের আগা মাথা কিচ্ছু বোঝা যায় না। এখানে আসবার পর শুরুতে চাকরি বাকরি নাই, ফুড ডেলিভারি করতাম। তাদের একটা সে সময় অপশন ছিল যে কিছু কাস্টমারের ফুডের অর্ডারটা নিতে হয় নিজের পকেটের টাকা দিয়ে। আমি জানি না এখন তাদের এই সিস্টেম এখনও আছে কি না। তো আপনি টাকা দিয়ে কিনবার পরে এটা দেখা গেল যে কাস্টমারের বাসায় গিয়ে, বাসায় যখন আপনি ফুডটা ডেলিভারি করবেন তখন সে টাকাটা দিয়ে দেয়। আপনি তাকে খাবারটা দিলেন, দেওয়ার পরই বলে, কেন ইকো, হোয়াট দ্য হেল, কী বলে এটা। অনেক পরে গিয়ে বুঝলাম সে আসলে বলতেছে যে ক্যান আই গো। তো একদিন এই মজা করে আমি ওর সঙ্গে ফান করলাম, আমিও বললাম দিদি উপে। সে তখন বলতেছে যে আর ইউ মকিং মি ব্রাদার, না আই এম নট মকিং ইউ ব্রাদার, আই জাস্ট স্পিক লাইক ইউ। সে যে কী চেতলো আমার উপরে। যেমন আমেরিকার প্রেসিডেন্ট নেতা বারাক ওবামা, ওনার ইংলিশ বুঝি,
We America, we don't negotiate with terrorists, but we finance them. উনিও তো কালো মানুষ, ওনার ইংলিশ বোঝা যায়। নিচের পানি বরফ হয়ে গেছে। তো যা বলছিলাম, আমার এই ইন্ডিয়ান কলিগটার কাছে, মানে যে টিপু সুলতানের 11তম বংশধর, এর কাছে কিন্তু আমরা মেলা টাকা খাইছি। ধরেন প্রচণ্ড ক্ষুধার্ত, ওরে ওরে বলতাম যে আমরা 5-7 জন কলিগ মিলে শয়তানি করতাম যে তখন ওই যে গুলশান 1 নম্বরে ওয়াশিংটন হোটেল একটা ছিল, ওয়াশিংটনের বার্গারের দাম ছিল 80 টাকা। 80 টাকা দিয়ে বার্গার খাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না সেই সময়। তোরে বলতাম ভাই আনান না, এমন করেন কি, এত টাকা দিয়ে করবেন কি, ও তো বেতন বেশি ছিল আমাদের চেয়ে। তো ওরে বলতাম যে আনান না, এমন করেন কি, এত টাকা দিয়ে। আমি আবার সাথে সাথে করতাম, কি বলে, আরও 5-7টা কলিগ ছিল, ওরে এই চল আসো দোয়া করি, সবাই আমরা দোয়া করি আপনার জন্য, নেন নামাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এভাবে দোয়া পড়তাম। দোয়া টোয়া পড়ে ও তখন রাজি হতো। আচ্ছা 5-7 জনের জন্যে এইভাবে ওরা আমরা মেলা টাকা খাই ঢাকাতে। মানে সে একমাত্র 120 কোটি ইন্ডিয়ানের ভিতরে আলাদা একজন ইন্ডিয়ান ছিল যার কাছে আমরা টাকা খসাইতে পারতাম। রেস্টুরেন্টে খেয়ে নাই, সবাই এক এক করে বের হয়ে দৌড়, আর পুরা দেখাই দিতাম ওরে যে ও টাকা দেবে। আর ও বলতো এগুলো আমি জানি, এগুলো কার শয়তানি, এগুলো একমাত্র ও ছাড়া, আমার কথা কিবরিয়া ছাড়া এগুলো কারো পক্ষে এই শয়তানি করা আমার সঙ্গে সম্ভব না, ও ছাড়া ও এগুলো করে আমি জানি। তো আমার এক কলিগ একবার বলতেছে আমি তো ওর কাছে প্রায় 40-50 হাজার টাকা নিয়েছিলাম, ওটা ফেরত দেয়নি। হ্যাঁ, কি কস মামা, তুই আগে বলবি না? ইস, এই যে আফসোস। ও একবার আমার ব্যাংককে হোটেলের টিকিট কেটে, হোটেলের বুকিং টুকিং সব ও করে দিল। আমি পরে ব্যাংকক গিয়ে ওকে টাকা দিয়ে দিলাম। তো সেটা শোনার পরে আমার ওই কলিগ বলতেছে বেটা টাকা ফেরত দিলি কেন? আমি কেন? ওরে বলতে পরে দিবি, দিয়ে আর দিতি না। আমি তোর কাছে প্রায় এরকম নিয়ে ধার নিয়ে আর দেয়নি, প্রায় 40-50 হাজার টাকা। হায় হায় রে মামা, আগে বলবি না? ইস। তো যাক, এই হলো অবস্থা। এই ছিল আমাদের, মানে সে যথেষ্ট আমাদের সঙ্গে এই দিকগুলো তার অনেক ভালো ছিল, এবং তার পরিবার অনেক ভালো মানুষ ছিল। ওর মা, ওর বাবা, ওর বোনরা আমাদেরকে যে সেই সময় কলকাতায় খাতির যত্ন করছে, এটা মানতে হবে। মানে আমরা বিরিয়ানি খাইতে খাইতে ওখানে যাওয়ার পর প্রথম সেই কি বলে বাসমতি চালের যে বিরিয়ানি হয়, আমরা কলকাতা গিয়ে বুঝলাম। 2 বিয়ের বাড়িতে লাগাতার এই বিরিয়ানি খাইতে খাইতে আমরা পাগল অবস্থা। তো পরে একদিন আপুকে বললাম, ওর বড় আপুকে, আপু একটু আলু ভর্তা ডাল ভাত করেন না, সাদা ভাত। আমাদের জন্য করছে নিমিষেই আলু ভর্তা সাদা ভাত সব শেষ। তো ওরা যে পরিমাণ খাতির যত্ন আমাদের জন্য করছে, এটা বলতে হবে যে চিন্তার বাইরে। অনেক খাতির যত্ন করছে, অনেক আপ্যায়ন করছে। সব মিলে ওর মা বাবা খুবই ভালো মানুষ ছিল, প্লাস ওর ভাইটাই আরও চাচারা খুবই অমায়িক মানুষ ছিল। আমার যে থাই বস, সে সে ইংলিশ বলতো কেবলিয়া, আমি কেমন করে চেপে ধরে, কেবলিয়া 2 ঠোঁট জিব্বা তালুর সঙ্গে লাগাই দিয়ে, আলিও হাংলি। অবশ্যই ম্যাডাম, অনেক ক্ষুধার্ত। আমার সেই সন্ধ্যার সময় যখন বলতো তুমি ক্ষুধার্ত নাকি, আমার সেই ওই যে আমাদের বিখ্যাত কবি রফিক আজাদের একটা কবিতা ছিল না, ভাত দে হারাম জাদা নইলে মানচিত্র খাবো। আমার ক্ষুধার চোটে মনে হতো যে এরকম মানচিত্র খাই।
আর ঠিক সেই সময় ম্যাডাম বলতো যে আলিও হাংলি, এরপরে সে ওই যে আমি বলতাম ভাল্লুক ফল, রামভুটান, সেটা খাইতে দিত লিচুর মতো, হ্যাভি মজা। আর খেলে মনে হতো যে পেট ভরে গেছে। তো ম্যাডামের ইংলিশ ছিল এই টাইপের, এবং ম্যাডাম আমাদের জন্য ব্যাংকক থেকে মদ নিয়ে আসতো, এবং ওটা দেওয়ার সময় বলতো কিলিয়া দন দিলিং ক্যান্দ্রাইব। তো এই যে ভাষার ব্যবহার বিভিন্ন জায়গায়, এটা আসলেই অবাক করার মতো। তো যাই হোক, পৃথিবীর যিনি যে প্রান্ত থেকে আমাকে দেখছেন, আমাকে শুনছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে, কথা হবে।